নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধুমাত্র যে আপনার আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আজকেও আমাদের মধ্যে এমন একজন চিকিৎসক উপস্থিত যে মানুষটি সত্যি ভীষণ ব্যস্ত থাকেন, কিন্তু ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে আসতে কিন্তু কখনো ভোলেন না। আর আপনারাও যদি চাইছেন যে আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যে কোনো শারীরিক সমস্যারই সমাধান পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই হবে। আর একটু বিস্তারিত জানতে আপনারা হেল্পলাইন নাম্বারেও ফোন করতে পারেন। তো চলুন আরও একবার আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর বি সিংকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমরা তো প্রচুর কোয়েশ্চেন পাচ্ছি, প্রচুর শারীরিক সমস্যার আমরা কোয়েশ্চেন পেয়েছি, কিন্তু আজকে দিনে আমার একটা জিনিস ভীষণ জানার ইচ্ছা, অ্যাজ আ মেয়ে হিসাবে বলুন, অ্যাজ আ গার্ল হিসাবে, সেটা হচ্ছে থাইরয়েড জনিত সমস্যা। মানে যেটা এখন আপনারা হয়তো ধরুন পেশেন্ট দেখছেন 10 জন, তার মধ্যে আশা করি বোধ করি 9 জনের মধ্যেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন থাইরয়েড জনিত সমস্যা রয়েছে। তো এইটা নিয়ে যদি একটু বিশ্লেষণ বলেন, মানে অ্যাকচুয়ালি কি এই থাইরয়েড জিনিসটা, কিংবা ঠিক কোথায় এই জিনিসটাকে দেখতে পাওয়া যায়? দেখুন, যদি আমি খুব সুন্দরভাবে বোঝাই তাহলে আপনারা জানবেন মানে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের গ্রন্থিগুলো আছে। তো বিভিন্ন গ্রন্থিকে এক একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে। তো এই থাইরয়েডটাকেও রাখা হয়েছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর আপনি খুব ভালো করে জানেন, কেন অনেক দিন ধরে আপনি আমার সঙ্গে প্রোগ্রামে আছেন। এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমি অন্তত ওকে বলি ফিলিং গ্ল্যান্ড। ফিলিং গ্ল্যান্ড মানে আপনি যেমনি চিন্তা ভাবনা করবেন ওই সব গ্ল্যান্ডগুলো ঠিক ওইভাবেই কাজটা করে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা বলছেন, দেখবেন যারা থাইরয়েড রোগ থেকে আক্রান্ত হয় তারা বেসিক্যালি একা থাকতে ভালোবাসে। আচ্ছা। যখনই ওরা একা থাকবে, আপনিও যদি কখনো একা যদি থাকেন তো কখনো পজিটিভ থিঙ্কিং মাথায় আসেন। আমিও যদি একা থাকি তাহলে আমি নিজের ভুলগুলোকে গুনতে আরম্ভ করি, মানে নেগেটিভ থিঙ্কিংগুলো আমরা করি। তো আমি যদি নেগেটিভ থিঙ্কিং করব, তো আমাদের শরীরের মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গত যত মানে গ্ল্যান্ডগুলো আছে তারাও নেগেটিভ থিঙ্কিং করবে। তো আগে এটা জেনে নেন কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোন কোন গ্ল্যান্ড হয়। থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, প্যানক্রিয়াস আছে, ওভারি আছে। বেসিক্যালি দেখা যায় প্যানক্রিয়াস ছাড়া বাদ বাকি জিনিস, প্যানক্রিয়াস এবং থাইরয়েড ছাড়া বাদ বাকি জিনিস মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়। থাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমি আয়ুর্বেদ মত অনুসারে বলি, তো আমাদের স্কিনের মধ্যে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ 7খানা লেয়ার আছে। 6th লেয়ারের নাম হচ্ছে রোহিণী। রোহিণী লেয়ারের ওপরে ঠিক গলার এই জায়গাতে একটা প্রজাপতি, ছোট্ট প্রজাপতির মতন একটা গ্রন্থি আছে, যার খালি কাজ হচ্ছে থাইরক্সিন হারমোনগুলোকে আমাদের শরীরে দেওয়া। থাইরক্সিন হারমোন কাজটা কী করে? এ আমাদের মেটাবলিক প্রসেসটাকে কন্ট্রোল করে, মেটাবলিক প্রসেসকে কন্ট্রোল করে। কিন্তু যদি আপনার শরীরে থাইরক্সিন কম হয়, তো আপনি এটা দেখবেন, ওকে মানে মডার্ন সায়েন্সে বলা হয় হাইপোথাইরয়েডোসিস। এর মধ্যে কি খিদে হোক বা না হোক, আপনি ধীরে ধীরে মোটা হতে আরম্ভ করবেন। যদি আপনি দেখছেন কি আমি খুব খাচ্ছি কিন্তু আমি রোগা হয়ে যাচ্ছি, তার মানে আপনার মধ্যে হাইপার থাইরয়েডিজমের প্রবণতা হয়ে গেছে, মানে কি থাইরক্সিনটা একটু বেশি বেরোচ্ছে আপনার শরীর। আর এরা আমরা যত ইনটেক করি, চাই অক্সিজেন, খাবার, জল, আমরা যত নিজের শরীরের মধ্যে ইনটেক করি, ওটাকে যে প্রসেসে তৈরি করা হয় আমাদের শরীরে ইউজ করার জন্য, তাকেই আমরা বলি মেটাবলিক প্রসেস। আপনি যদি মানে একা যদি থাকেন, তো একা যদি আপনি থাকবেন তাহলে দেখবেন আপনার খিদেটাও ঠিক টাইমলি হবে না। ঘরের মধ্যে যখন 4-5 জন থাকে, একসঙ্গে থাকে, তখন একটা টাইম থাকে, এই টাইমে সবাই নাস্তা করতে আসো, সবাই লাঞ্চ করতে আসো, সবাই ডিনার করতে আসো। কিন্তু যখনই আপনি নিজেকে একা করে নেবেন, আপনার কোনো টাইম টেবিল ঠিক থাকবে না।
স্যার এটা আমার একটা প্রশ্ন, মানে এখন তো ভীষণ বাইরে গরম বেড়েছে, আমরা অনেকেই মানে হয়তো নর্মাল ওয়াটারটা বাদ দিয়ে ম্যাক্সিমাম লোকেই ঠান্ডা জলটা বেশি পান করছি, ইভেন আমিও পান করছি। এবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে না হয়তো 3-4 দিন কন্টিনিউ ঠান্ডা জল খাওয়া মানে হয়ে গেছে, তারপরে দেখছি গলাটা আমার একটু ব্যথা করছে, কিংবা আমার মনে হচ্ছে যে না এখন আর ঠান্ডা জলটা খাবো না। তো আমি যদি বলি স্যার যে আমার তাহলে কি থাইরয়েডের সমস্যা হয়েছে, না, না, মানে না। এটা কি করে আমি আইডেন্টিফাই করবো যে এই নর্মাল যে ব্যথা কি না না থাইরয়েড? এটার মধ্যে সবসময় মনে রাখবেন কি হাইপোথাইরয়েডিজম যখনই হবে তার গরমের সময় প্রচুর গরম ওর লাগবে, শীতের সময় ওর প্রচুর ঠান্ডা লাগবে, খুব তাড়াতাড়ি সর্দি ধরে নেবে। তো এইটা যদি হচ্ছে আর আপনি না খেয়ে আপনি দেখছেন আপনার ওজনটা বেড়ে যাচ্ছে, তখন আমি বলবো কি দয়া করে একবার নিজের থাইরয়েডের পরীক্ষাটা করেন। বা আপনি খাচ্ছে, মানে আমি যদি জিজ্ঞেস করি কি আপনি কি খাওয়া দাওয়া, বলে হ্যাঁ স্যার আমি তো প্রত্যেক 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি খাবার খাই, কিন্তু আমার গায়ে খাবারটা লাগছে না। আমি তখন আপনাকে বলবো কি থাইরয়েডের পরীক্ষা করুন। স্যার আরো অনেক কিছু অনেকেরই তো রয়েছে যে ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে, অনেক অল্প বয়স থেকেই থাকে। আমরা আলোচনায় আসবো এটার, কিন্তু একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সুরজ দাস বলছি হাওড়া থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স 33। হুম সমস্যা হচ্ছে মানে আমার মানে ঠিকঠাক হজমটা হচ্ছে না, গ্যাস অম্বল অ্যাসিডিটি। আচ্ছা, এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? রিসেন্টলি হচ্ছে মানে 2 সপ্তাহ হয়ে গেল। আচ্ছা শুনুন স্যার আপনার বলছেন। বয়স কত? 32। 32 বয়স, তার মধ্যে আপনার গ্যাসের সমস্যা। আপনি কি টাইমলি খাবার খান? হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যায়। না না মাঝে মাঝে না, আপনি কি টাইমলি খাবারটা খাচ্ছেন আপনি? টাইমলি মানে ঠিকঠাক মানে হয় না, একটু মানে লেট হয়ে যায়, 2টা দিকে মানে 3টে 3:30 হয়ে যায় মাঝে মাঝে। আর রাত্রে এরকম এই যে late হয়ে যায়, দেখে নিন, 10টা 10:30 এরকম। মানে 3টে 3:30 আপনি যদি লাঞ্চ করেন তাহলে তো টিফিনটা কখন করেন? কেন কি 5টার মধ্যে তো আমরা টিফিন করে নিই, লাঞ্চ আমাদের 1টা 1:30টার মধ্যে শেষ হয়ে যায়। আপনি কি রাস্তার খাবার বেশি খাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাইরে খাওয়ার খেতে হয়। তো যদি আপনি বাইরে খাচ্ছেন তাহলে দয়া করে একটা নিয়ম করে নেন, অয়েলি স্পাইসি ফুডগুলো একটু কম খান, স্ট্রিট ফুডগুলো একটু কম খান, কিন্তু খাবারের পর যেখানে আপনি মেজর মিল খাচ্ছেন, যে হোটেলে বসে মেজর মিল খাচ্ছেন, দয়া করে ঠান্ডা জল খাবেন না। যদি খেতে হয় একটু হালকা উষ্ণ গরম জল বা নর্মাল জল খান। আর বাড়ির মধ্যে আপনি একটা নিয়ম করে নেন, সকালবেলা যখনই আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠেই বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল চেয়ে নেন। আর ঠিক নিজের বেডরুমের মধ্যে ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি, যাকে আমরা ওকড়ু আসন বলি, বাড়িতে কি টয়লেট আছে? হ্যাঁ, আমরা চিন্তা ইন্ডিয়ান আছে তো, ঠিক ইন্ডিয়ান টয়লেটে যেমনি আপনি বসেন ঠিক ওইভাবে নিজের বেডরুমের মধ্যে বসে ওই 1 গ্লাস উষ্ণ গরম জলটাকে ধীরে ধীরে খাবেন। ধীরে ধীরে খাবার, বাসি মুখে ওটা খেতে হবে। খাবার পর 1/2 ঘন্টা মুখের মধ্যে আর কিছু দেবেন। এরপরে যদি আপনার খাবার ব্রাশ ফ্রাশ করে যদি ব্রেকফাস্ট আরম্ভ করলেন, কাঁচা জিনিস দিয়ে ব্রেকফাস্ট আরম্ভ করুন। কাঁচা জিনিসের মধ্যে আমি বলবো ফল, সিজনাল ফ্রুট আপনি খেতে পারেন, ওপর দিয়ে একটু সন্দক লবণ ছড়িয়ে দিলে আগে ওইটা খেয়ে নেন। ওইটা খাওয়ার পর যদি আপনার মনে হয় কি পেটের মধ্যে জায়গা আছে, তখন আপনার বাড়িতে যেটা রান্না করে দেওয়া হয়েছে ওটা আপনি খেতে পারেন। প্রত্যেক খাবারের পরেই আপনাকে উষ্ণ গরম জল খেতে হবে। আর দেখবেন আপনার যেন পেটটা সব সময় যেন ক্লিয়ার হয়। আমি যত অবধি জানি আপনার মানে পেট পরিষ্কার হয় না তো? না না হয় না। তাহলে তো এইটার জন্য আপনি কম কম খাবেন, বারে বারে খাবেন, এটা সব সময় মাথায় রাখবেন। কম কম খাবেন, বারে বারে খাবেন। দেখবেন লিভারকে বেশি চাপ দিতে নেই, লিভারকে মানে হালকা চাপ দিলে ও খুব সুন্দরভাবে কাজ করে। আর লিভারকে মানে পেটকে বেশিক্ষণ খালি রাখবেন না, তখন লিভার যখন কাজ, আপনি যদি ইউএসজি করেন তাহলে দেখা যাবে কি আপনি ফ্যাটি লিভার আপনার হয়ে গেছে। ঠিক আছে? আর যদি পারেন হেল্পলাইনে ফোন করে নিন, হেল্পলাইনে ফোন করে এটা জেনে নেন আপনার বাড়ির পাশে আমাদের কোন চেম্বারটা আছে, সেইখানে এসে আপনি আমাদের চিকিৎসকদেরকে দেখান। আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে, কেন একটা কথা সবসময় মনে রাখবেন, এনবিপি যে আমাদের সেন্টারটা আছে, আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। এটা আমরা বলি না কি সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, কত দিনের ওষুধ, ঠিক ওর মধ্যেই যত তাড়াতাড়ি পারি আমরা আপনার মানে ওষুধ খাইয়ে আপনাকে সুস্থ করে দেওয়ার পর। সবসময় মনে রাখবেন আমাদের আয়ুর্বেদের মধ্যে চর্চা অনেক হয়।
আমরা দিন চর্চা করি, ঋতু চর্চা করি, শরীর চর্চা করি, কিন্তু মানুষরা দিনচর্যা, ঋতুচর্যা আর শরীর চর্যাটা করে না, রূপচর্যাটাও একটু বেশি করে। তা আপনারা যদি এই তিনখানা যদি করেন তাহলে রূপচর্চা করার কোনো দরকার পড়বে না, যত পার্লার আছে সব বন্ধ হয়ে যাবে। তার জন্য আপনাকে হেল্পলাইন নম্বরটা টুকে রাখতে হবে, কেন কি সবসময় মনে রাখবেন এনবিপি ক্লিনিকের হেল্পলাইন নম্বরটাই হচ্ছে সুস্থ থাকার চাবিকাঠি। এই নম্বরটা যদি আপনার কাছে থাকে তা আপনি লাভবান হবেন, তার ছাড়া আপনার আশেপাশের বন্ধু বান্ধবরাও লাভবান হবে। ঠিক আছে? আচ্ছা, আমারও পুরোপুরি বিশ্বাস আছে আপনাদের এনজিপির উপর। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে ডায়াল করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, কারণ আমরা যখন জন্মেছি মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু শরীর খারাপ হলে সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে একদমই চলবে না। আপনি যদি চান যে আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে কিংবা নিজের প্রিয়জনের শারীরিক সমস্যার সমাধান করবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেদের একটু ট্রিটমেন্টের মধ্যে রাখি তাহলে কিন্তু অনেকটাই আমরা রোগ মুক্তির থেকে এগিয়ে থাকব। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকেই রয়েছেন খুব অল্প বয়স থেকেই দেখতে পাচ্ছি ঠান্ডাজনিত বিষয় একটু আক্রান্ত, তার সেখান থেকে আমরা বোঝা যেতে পারে তার মধ্যে যে থাইরয়েড সমস্যা। মেন সব সময় মনে রাখবেন আমাদের আয়ুর্বেদটা তিনটে ফান্ডামেন্টাল ইউনিটের উপরে কাজ করে, বাত, পিত্ত, কফ। তো কফের অধিষ্ঠানটা হচ্ছে আমার মাথা থেকে নিয়ে আমার বুক অবধি। তো এইখানে যদি বারবার সর্দি আপনার হয়ে যাচ্ছে বা কফের অধিকতা আপনার শরীরের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাই বলবো কি একবার অন্তত চিকিৎসককে দেখিয়ে নিতে হয়, কিছু টেস্ট করিয়ে নিতে হয়। এর মধ্যে আরও একটা জিনিস আছে, দ্য পার্সন হু আর সাফারিং, মানে যারাই থাইরয়েড রোগ থেকে আক্রান্ত থাকেন তাদের মধ্যে দেখা যায় একটু গাইনি প্রবলেম, টাইমলি পিরিয়ড হচ্ছে না, বা পিসিওডি হয়ে গেল, পিসিওএস হয়ে গেল। তো এই সব জিনিস যদি আপনারা দেখছেন, বা চুল পড়ছে, থাইরয়েডের রুগীদের মধ্যে দেখবেন বেসিক্যালি দেখা যায় ওদের বড় চুল হয় না, হেয়ার ফলের ওনাদের সম্ভাবনা থাকে, তারপরে ওনাদের একটু খুশকিও থাকে। আচ্ছা, মানে ওনাদেরকে একটু বেশি সময় দিতে হয় আপনার চুলের উপর। আমি তো বলি কি ওই দিকে না করে কোনো ভালো চিকিৎসকের সঙ্গে দেখা করুন, তাকে নিজের প্রবলেম বলুন, উনি যা যা পরীক্ষা করতে বলছেন ওই পরীক্ষাটা করুন। আজ অব্দি আপনাদের ভয় লাগে কি থাইরয়েডের রুগী হলেই সারা জীবন ওষুধ খেতে হবে? একদমই তাই স্যার। তো যদি দেখতেই হয় কি থাইরয়েডের রুগীরা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে একবার আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। কেন সবসময় মনে রাখবেন কি রোগের যদি কারণ আপনি জেনে যান আর কারণটাকে যদি শরীর থেকে আমরা বার করে দিই তাহলে তো ওই রোগ থাকবেই না। তো এই যে আমরা যে থাইরয়েড রোগের মধ্যে, এটাও শিওর সত্যি কথা, 10খানা যদি আমি থাইরয়েডের পেশেন্ট দেখি তার মধ্যে 8খানা আমি নিজের মা বোনদেরকে পাই। একদমই তাই স্যার। মানে এটা কিন্তু আমারও একটা প্রশ্ন ছিল যে 10 জন যদি আমরা মানুষকে দেখতে পাই, এত 8টা মেয়েকেই দেখবো তার মধ্যে থাইরয়েড রয়েছে, হয়তো 2টো পুরুষ কিংবা ছেলের মধ্যে দেখতে পাচ্ছি থাইরয়েড। মানে এই সংখ্যাটা কেন এত বেশি? আমরা বিস্তারিত আলোচনায় আসবোই, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে চাই। আচ্ছা বলুন, আপনার নাম এবং কি শারীরিক সমস্যা? উৎপল। হ্যাঁ বলুন, আপনার শারীরিক কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার হাইট হচ্ছে ওয়েট হচ্ছে 88। হ্যাঁ মানে আপনার সমস্যাটা কি এই মুহূর্তে? মানে এই গরম দিনে আমার প্রচন্ড মতন ছোট ছোট বলছি আপনি যদি টিভির সামনে থাকেন একটু টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা হচ্ছে? সমস্যা মানে প্রচন্ড আমার এই গরম দিনে ছোট ছোট রকম বেরিয়ে গেছে, আর এটা পড়াও প্রচন্ড ভর্তি হয়ে যায়, মানে কাপড় দেওয়ার মতন অবস্থা থাকে না।
আপনার সমস্যাটা বোঝা যাচ্ছে না, আরেকটু ক্লিয়ার ভাবে বলুন কি সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি আপনার সমস্যাটা একটু ক্লিয়ার করে বলুন, পরিষ্কারভাবে বলুন আপনার কি সমস্যা হচ্ছে। আমার সমস্যা হচ্ছে যে শরীরে প্রচন্ড ঘামাচি বেশি। আচ্ছা, ঘামাচি হচ্ছে শরীরে, কথা হ্যাঁ বেরিয়ে, গরম দিন। একদম। আর আমার বয়সটা বেশি হয়েছে, হয়তো উঠতে বসতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, আপনার বয়স কত? 45। 45। শুনুন স্যার বলছেন। দেখুন, প্রথম কথা আপনার এটা জেনে জেনে নিতে হবে কি যখন আমাদের হাত পুড়ে যায় তো ডাক্তারবাবুরা বলে কি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে হাতটা দেয়। তো আমরা যখন ঠান্ডা জলের মধ্যে যখন হাতটা দিই তখন দেখাই যায় কি জ্বালাটা কমে গেল কিন্তু ওইখানে ফোচকা পড়ে গেল। এই যে ঘামাচি সবারই হয়, কারণটা কি? বাইরে কাজ করে এলাম, বাড়িতে ঢুকেই পাকার নিচে বসে জামা প্যান্ট খুলে দিলাম, না, এটা ভুল করেও এই কাজটা আপনারা করবেন। আপনারা বাইরে থেকে যখন আসছেন তো অ্যাকর্ডিং টু আপনার রুমের যে টেম্পারেচারটা ওই টেম্পারেচার অবধি ততক্ষণ অবধি থাকুন যতক্ষণ অবধি আপনার গায়ের ঘামটা যেন শুকিয়ে না যায়। গায়ের ঘাম যখন শুকিয়ে যাবে তখন আপনারা নিজের জামা কাপড় খুলে ড্রেস চেঞ্জ করতে পারেন, গাটাকে ভালো করে মুছে নিতে পারেন, তখন দেখবেন এই ঘামাচি আর আপনাদের প্রবলেম হবে না। আর এই ঘামাচি থেকে বাঁচার জন্য আমি এটাই বলবো কি দয়া করে যত পারেন ভেজ খাবারটা খান, অয়েলি স্পাইসি ফুডটা খাবেন না। এখন অনেক গরম, বাইরে যখন আপনারা বেরোচ্ছেন অনেক বাইরে অনেক গরম আছে যেখানে মানুষরা আর কিছু নাই, গরম থেকে বাঁচার জন্য সঙ্গে সঙ্গে ইয়া তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে আর না হলে ঠান্ডা জলের বোতল খেয়ে নিচ্ছে, যেটা আমরা এটা খুব বড় ভুল কাজ করি। কেন কি আমাদের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো চায়ের দোকানে যাবেন ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন কি ভাই তোমার দোকানে চা কখন সব থেকে বেশি বিক্রি হয়, গরমকালে হয় না শীতকালে হয়? আপনাকে যদি আমি জিজ্ঞেস করব আপনি বলবেন শীতকালে হয়, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো কি সব থেকে বেশি মানুষরা চা খায় গরমকালে। কেন কি বিষকে কাটে। এই জন্য আমি আপনাকে বললাম কি বাইরে থেকে কাজ করে যখন বাড়িতে ফিরছে, এমনি আজকাল ঘামাচির জন্য অনেক টেলকাম পাউডার বেরিয়ে গেছে, বাইরে বেরোবার আগে ওটা গায়ে মেখে আপনি বেরোতে পারেন। আবার যখন বাড়িতে ফিরলেন ঘামটা শুকিয়ে গেল, গাটা ভালো করে মুছে নিলেন, ড্রেস চেঞ্জ করে নিলেন, তখন আপনি সেই পাউডারটা যদি টেলকাম পাউডারগুলো যদি লাগান, ঘামাচির জন্য যে পাউডারগুলো আছে ওই মেডিকেটেড পাউডারগুলো যদি লাগান তাহলে এই রোগ থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। আর চেষ্টা করবেন ওই সব ফল খাবার যার মধ্যে একটু জলের মাত্রা বেশি। আজকাল তরমুজ ভালো বিক্রি হচ্ছে, আপনি তরমুজ খেতে পারেন। যে ফলের মধ্যে সব থেকে বেশি জলের মাত্রাটা আছে ওই ফলগুলো খান, দেখবেন জল চেষ্টাও লাগবে না, বেশি গরমও হবে না, ঘামও বেরোবে না, আর আপনার ঘামাচি থেকে আপনি নিজেকে সুস্থও রাখতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাবেন কিংবা কোন চেম্বারটা বাড়ির নিকটবর্তী যাবতীয় তথ্য জানতে অবশ্যই হেল্পলাইনে ফোন করুন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেক 10 জনের মধ্যে অন্তত আমরা 8 জন মহিলাকে দেখতে পাই তাদের মধ্যে থাইরয়েড জনিত সমস্যা রয়েছে। দেখুন প্রথম কথা মা বোনদের জন্য আমি বলে রাখি, সকালবেলা স্বামী স্কুলে অফিসে চলে গেল, বাচ্চারা স্কুলে চলে গেল, ইয়ানি কি মারা নিজের বাড়িতে তখন একা থাকে। আর বেসিক্যালি এটাও দেখবেন যখন মেয়েরা যাদের বিয়ে হয়নি তারা যখন স্কুলে গেল, স্কুল থেকে যখন আসে তখন ওরা নিজের বাড়ির লোকদের সঙ্গে কম কথা বলে। আর মারাও তো ঘরের মেম্বাররাও ভাবে ঠিক আছে ভাই কেউ আমাদেরকে তো জ্বালাচ্ছে না, কিন্তু এটাই সব থেকে বড়। আগে মানুষরা দেখবেন আজকাল যে হিসেবে হু করে রোগগুলো বাড়ছে ওর খালি কারণ এটা হচ্ছে কি ছেলে হোক বা মেয়ে হোক এরা নিজেকে আটকে নিয়েছে একটা ঘরের মধ্যে। আগে কি হতো মাঠে আপনি যেতেন দেখতেন ছোট ছেলে মেয়েরা কি খেলাধুলা করছে, আর এখন দেখবেন ছোট ছেলে মেয়েদের তো ছাড়ুন বড়রাও এখন নিজের ঘর রুম থেকে বেরোতে চায়। এখন মোবাইল কালচারটা এখন মোবাইল বলে দিলাম একটা মাইক্রো লাইফ, আমরা নিজের লাইফটাকে টোটাল মাইক্রো লাইফ করে নিয়েছি। আগে কি ছিল আমাদের কম্বাইন্ড ফ্যামিলি, এরপরে কম্বাইন্ড ফ্যামিলি থেকে হলো কি ভাইরা নিজের আলাদা হয়ে নিজের ফ্যামিলির সঙ্গে থাকলো। এখন যেটা মাইক্রো ফ্যামিলি হয়ে গেল,
কি ছেলের বিয়ে হয়ে গেলে বা মেয়ে মানে ছেলের বিয়ে হয়ে গেলে ও সঙ্গে সঙ্গে নিজের বউকে নিয়ে আলাদা ঘরে মানে আলাদা ফ্ল্যাটে চলে গেল, মা বাবা এক জায়গায় রয়ে গেল, ইয়ানি কি মাইক্রো হয়ে গেল। তো আপনি যত নিজেকে ছোট করবেন আপনার লাইফটাও ততই ছোট হবে। লোকরা ভাবে কি ও একা থাকলে খুব আমি শান্তিতে থাকবো, একা থাকলে ইয়া তো আপনি সাধু সন্ন্যাসী হলে তাহলে তো খুব ভালো ভালো কথাগুলো মনের মধ্যে আসবে, ভগবানের নাম আপনি নিতে পারেন, কিন্তু তো আপনি মানুষ, ইউ হ্যাভ কমপ্লিটেড এ ফ্যামিলি, মানে একটা ফ্যামিলি ছিল আপনার, এখন আপনি নিজেকে একান্ত করেছেন, তখন আপনার মাথার মধ্যে ওই নেগেটিভ থিঙ্কিংগুলো আসবে কি কি আর যখনই নেগেটিভ থিঙ্কিং আসবে সবসময় মনে রাখবেন আমাদের শরীর নেগেটিভ কাজ করতে আরম্ভ করবে। দেখুন, আপনার মন যদি ভালো থাকে আপনি খুব সুন্দর রান্না করবেন, আর আপনার যদি মনটা খিটখিটে হয়ে গেছে সেদিন রান্নাটা আপনার ভালো হবে। একদমই তাই স্যার, মানে ঠিকই বলেছেন। যত আমরা আস্তে আস্তে নিউক্লিয়ার হচ্ছি তত কিন্তু আমরা মানসিক এবং শারীরিক ভাবেও ভেঙে পড়ছি। মানে যে রোগগুলো হয়তো আমরা ভাবতাম যে না ঠিক আছে হয়তো 100 জনের মধ্যে একজন, আমরা প্রত্যেকটা ঘরেই এখন এই ডায়াবেটিস, ক্যান্সার, মানে খুব ছোট ছোট বাচ্চাদের মধ্যেও দেখতে পারি এই ধরনের শারীরিক সমস্যাগুলো ইনক্রিজ করছে আস্তে আস্তে। এই জন্য তো আমরা বলি কি যদি মানে প্রত্যেক মানুষকে বলি যেখানে আপনাকে ডাক্তারবাবুরা বলে দিয়েছে বা আপনি জেনে গেছেন কি ভাই এই রোগের জন্য আমাকে ওষুধ সারা জীবন খেতে হবে, এনবিপি হেল্পলাইনে একটা ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন, কিভাবে আপনি ওই রোগ থেকে আপনি নিজেকে মানে রিকভারি করতে পারবেন আর আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। এটা কেন কি আমি বলি, এমনি প্রচুর থাইরয়েডের পেশেন্ট আছে যারা এখন থাইরয়েডের ওষুধ খায় না, আমাদের কাছে ট্রিটমেন্ট করিয়ে তারা ভালো হয়। যদি বিশ্বাস না হয়, এখন গরমকাল চলছে, আমি আগে শীতকালে এটা করবেন না যেটা গরমকালে করতে বলছি। গরমকালের মধ্যে যে বা যারা যে কোনো থাইরয়েডের হাইপার রোগ থেকে আক্রান্ত আছে তাদেরকে আমি একটাই খালি কথা বলি, 1 চামচ পেঁয়াজের ফ্রেশ রস বার করুন, তুলো ভেজান আর ঠিক নিজের গলাতে পেন্ট করে রাত্রির বেলা ঘুমিয়ে যান, সকালবেলা ওটা ধুয়ে যান। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওটা আপনি ধুয়ে নিলেন তখন 1 চামচ বাসি মুখে 1 চামচ ধনে পাতার চাটনি একদম মুখের মধ্যে নেন, টুকরো আসনে বসুন, 1 গ্লাস উষ্ণ গরম জল থেকে গিলে নেন আর মনে রাখবেন আধ ঘন্টা মুখের মধ্যে আর কিছু দেবেন না। সোয়াবিন থেকে একটু নিজেকে দূরে রাখুন, রেড মিট থেকে নিজেকে দূরে রাখুন, মানে অ্যানিমাল প্রোটিন থেকে নিজেকে আপনারা দূরে রাখুন। দেখবেন কিছুদিন আপনি আমাদের কথা শুনবেন, কিছু দিনের মধ্যেই দেখবেন কি থাইরয়েড বলে কিছুই নেই। যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ওনার কাছে রিপোর্ট যখনই দেখাবেন উনি 100টাকে 50 করবে, 50টাকে 25 করবে, 25টাকে 12.5 করবে, 12.5টাকে একদিন পর পর আপনাকে খেতে বলবে। আর তারপরে তো যখনই দেখবে যে সব কিছু নর্মাল আছে তাহলে তো আপনার ওষুধই বন্ধ করে। একদমই তাই। আমরা যদি এই মুহূর্তে নিজেদের জন্য একটু যত্ন করতে পারি কিংবা একটু খাদ্য খাবারগুলোর দিকে একটু নজর দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা মাত্রাতেই ভালো থাকতে পারবো। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পায়েল দাস বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা শারীরিক, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হলো 20 আর আমি সমস্যা হয়েছে মুখে ব্রণ টাইপের উঠছে আবার কমছে, কিন্তু আবার হয়ে গেছে কমে। আচ্ছা শুনুন স্যার বলছেন। দেখুন, প্রথম কাজ তো আপনাকে আমি বলে দিই, আপনার কি ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ মানে শীতের না হয় কিন্তু গরমে না। দেখুন আমি বলছি, যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, আমাদের যখন চুল আঁচড়াই তখন ওই ড্যান্ড্রাফের যে স্কেলগুলো আছে আমাদের গালে যদি পড়ে যায় আর আপনার স্কিন যদি সেন্সিটিভ থাকে তাহলে ওইখানে এই রকমের ব্রণর প্রবলেম পাওয়া যায়। বা অনেক ক্ষেত্রে এমনি দেখা যায় কি আপনার স্কিন যদি অয়েলি থাকে তাহলে ব্রণ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় কি আপনি যদি পিসিওডি রোগ থেকে আক্রান্ত আছেন, আপনার যদি মনে হচ্ছে কি আপনি অন্য মেয়েদের থেকে আপনার গাইনি একটু প্রবলেমটা আলাদা হচ্ছে, তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো কি একবার নিজের মাকে নিয়ে যে কোনো ভালো চিকিৎসকের কাছে, বা আপনার যদি মনে হয় কি আপনার বাড়ির আশেপাশে আমাদের চেম্বার আছে, একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, কিছু পরীক্ষা আমরা দেব, ওর থেকে আপনিও জেনে যাবেন কি আপনার ব্রণ কেন হচ্ছে। লোকরা বলে রক্ত মানে ব্রণকে ঠিক করতে গেলে ওপর দিয়ে মলম লাগালে ব্রণ ঠিক হবে না,
ব্রণকে ঠিক করতে গেলে আপনাকে মানে রক্তটাকে পরিষ্কার করতে হবে। তো রক্তটা ইমপিওর কেন আছে, কিসের জন্য ইমপিওর আছে, ওইটা জানা আপনার মেন দরকার। তো এই জন্য আমি আপনাকে বলবো যদি পারেন তো আপনাকেও থাইরয়েডের পরীক্ষা করতে বলবো, আর আপনাকে একটা লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি আপনি একটু করিয়ে নেন। করিয়ে নেবার পরে যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসক বা এনবিপির হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খাবেন। তারপরে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এত বছর হয়ে গেল কিন্তু আমার গালের মধ্যে একটাও কখনো ব্রণ হতে পারি, তাহলে আপনারও আমি ব্রণ হতে দেবো না। তো নিজেকে সুস্থ যদি করতে চান হেল্পলাইন নম্বরটা তাড়াতাড়ি টুকে নেন, আর ওটাই নিজের মাকে দিয়ে একবার এই সব পরীক্ষা করান, থাইরয়েডের পরীক্ষা করান আর লোয়ার অ্যাবডোমেনের ইউএসজিটা করেন। এর থেকে আপনি জানতে পারবেন কি আপনার প্রবলেমটা কোথায়। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ডায়াল করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগর নতুন চেম্বার সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গৌহাটিতে ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই প্রত্যেকটা প্রান্তেই কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন। স্যার, আমি একটু এই চেম্বারগুলো বলতে একটু জিজ্ঞেস করতে চাইবো যে নতুন কোনো চেম্বারের কি কোনো রকম প্ল্যান আছে? আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক অ্যালোপ্যাথি। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরাহা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা হ্যাঁ। ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ। 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না। আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া। মানে 15 দিনের ওষুধ খেয়ে আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 5 এ ছিল, সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন খুব ভালো আছি। খুব ভালো আছেন, তাই তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় বাড়ি আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থারাইটিস আছে, ওই আর্থারাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল, একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো সুফল পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ফল সেরকম এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন?
আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে আপনি অনেক ভালোই ভালো আছেন। আছি, অনেকটা ভালো আছি ওকে। আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালি। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি? না। ডক্টর শর্মা বি শর্মা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না। হাঁটতেও পারতাম না। খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো, আমি প্রথমে ভাবতেই পারিনি। তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল। আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটাও আমার আঙুলের ছিল না। হাঁটতেও পারতাম না। খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো, আমি প্রথমে ভাবতেই পারিনি। তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ।
তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ। আপনি শুধু আর্থিন নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে বা আপনার আর্থিন নিতে, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে, মোটামুটি ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই ওয়ার্কিং, আর যারা নন ওয়ার্কিং তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। আমরা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কেউই বলতে পারছি না যে না আজকের দিনটা আমি কিংবা আপনি অনেকটাই সুস্থ। একদমই নয়, কোনো না কোনো শারীরিক সমস্যা রয়েই গিয়েছে। 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের মধ্যেই শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, আর যেটা সব থেকে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে অটো ইমিউনো আর্থারাইটিসের মতন সমস্যা। ঘাবড়ে যাচ্ছেন তো? এই শারীরিক সমস্যা আপনার সারবে কিনা, কিংবা আদৌ এটা সম্ভব যে আপনি এই শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন? একদমই সম্ভব। আর এই শারীরিক সমস্যা হলে কোন জায়গায় গিয়ে ঠিক কোন ট্রিটমেন্টটা নিলে সত্যি সত্যি আপনি সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারবেন, তার জন্যই কিন্তু আজকে আপনাদের জন্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর বি সিং। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউই বলতে পারছি না, মানে আমিও বেসিক্যালি বলতে পারছি না যে আজকের দিনে আমি একটু সুস্থ আছি। কোনো না কোনো শারীরিক সমস্যা কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছেই। আর সেটার থেকে বেশি কথা স্যার আমি একটু বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে অটো ইমিউনো আর্থারাইটিস। মানে এইটা শুনলেই মনে হচ্ছে না হয়তো আমার হলে কোনোদিন আর সারবে না। এটা কি আদৌ সেই রকমের কোনো ব্যাপার? এই অটো ইমিউনো আর্থারাইটিস নামটা মডার্ন সায়েন্স দিয়েছে। এনারা হাতে গোনার বেশ কিছু আর্থারাইটিস, যে কোনো আপনি লোককে বলবেন ওরা হাতে গুনে আপনাকে আর্থারাইটিসগুলো বলে দেবে, যার মধ্যে 4-5খানা আর্থারাইটিস আছে, যার জন্য এনারা বলেন কি যতদিন আপনি ওষুধ খাবেন ততদিন আপনি ভালো থাকবেন, কিন্তু ভালো হবেন না। একদমই তাই স্যার। আপনার অটো ইমিউনো আর্থারাইটিসের মধ্যে যদি আর্থারাইটিস সম্পর্কে আপনি জানতে চান তো তার মধ্যে আসবে রুমাটয়েড আর্থারাইটিস, আপনার আসবে গাউটি আর্থারাইটিস, অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস আসবে, সোরাইটিক আর্থারাইটিস আসবে। এছাড়া ওই সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের জন্যও এনাদের মানে বলার মানে হলো আর্থারাইটিসের জন্য কিছু ট্রিটমেন্ট নেই। আচ্ছা, হ্যাঁ একদমই। যদি নর্মাল, কেন কি আপনি ওষুধ খাবেন ব্যথা কম থাকবে, ওষুধ বন্ধ করে দেবেন ব্যথা আরম্ভ হয়ে যাবে। মানে আমাদের সবার মধ্যে এই মিথটা রয়েছে, মানে একবার হয়ে গেল মানে সারা জীবন তোমাকে ওষুধটা বহন করে চলতে হবে। এবার আমি যে আজকে যে অটো ইমিউনো আর্থারাইটিসের সম্পর্কে বলবো, যার নাম হচ্ছে রুমাটয়েড আর্থারাইটিস। রুমাটয়েড আর্থারাইটিসে আপনি দেখবেন যত মাল্টি স্পেশালিস্ট হসপিটালে যান, যত সরকারি হসপিটালে যান, রুমাটোলজিস্ট ডিপার্টমেন্ট একটা আলাদা নতুন করে। হ্যাঁ একদম। কিন্তু ওইখানে আপনি একটা মানুষকে পাবেন না যে আপনাকে বলতে পারবে কি হ্যাঁ আমি ভালো আছি। আপনি দেখবেন কি আপনি 6 বছর আগে একটা মানুষকে ওইখানে দেখেছিলেন, 6 বছর পরে আপনি গিয়ে দেখবেন ওই মানুষটাকেই পাবেন, কিন্তু ওর হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলগুলো সব টেঁড়া বেঁকা হয়ে গেছে। তখনও মানে উনি ওইখান ছাড়া কোথাও উনি যাবেন না। মানে এইভাবে সুন্দরভাবে মোটিভেট এনারা হয়ে থাকে। কিন্তু এর থেকে লাভটা কি হয়? যখন জয়েন্টের ডিস্ট্রাকশন হতে আরম্ভ হয়, আঙুলগুলো যখন টেঁড়া বেঁকা হয়ে যায়, পায়ের আঙুলগুলো টেঁড়া বেঁকা হয়ে যায়, আপনি 1 গ্লাস জল নিজের হাত ধরে আপনি খেতে পারবেন। অটো ইমিউনো আর্থারাইটিসের মানে এটাই হলো কি এটা কেন হয়, দে ডোন্ট নো দ্য ইটিওলজি। একদমই তাই। রুমাটয়েড আর্থারাইটিস কেন হলো ওরা জানেন, কিন্তু যদি আয়ুর্বেদ অনুসারে বলা হয় তো আয়ুর্বেদের মধ্যে তো রুমাটয়েড আর্থারাইটিস নেই, কিন্তু রুমাটয়েড আর্থারাইটিসের টোটাল ক্যারেক্টারটা আমাদের আয়ুর্বেদের মানে মোর দ্যান 200 বাত রোগের সম্পর্কে আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে। তার মধ্যে আমবাতের যে লক্ষণগুলো আছে ওইটা মডার্ন সায়েন্সের রুমাটয়েড আর্থারাইটিসের সঙ্গে ম্যাচ করে। কারণ
আমবাত यानी আমের মাত্রা যদি আপনার শরীরে হয়ে যায় আর বেশি হয়ে যায় আর ওর থেকে বায়ু যদি প্রকোপিত হয়ে যায় তখন যে গিঠের মধ্যে ব্যথা হয় ওকেই বলা হয় আমবাত রোগ। আর রুমেটয়েড আর্থ্রাইটিসও ঠিক এইটাই বলে। যারা টাইমলি খাবার খায় না, যাদের পেট কখনো পরিষ্কার হয় না, যারা যে কিছু খায় ওটা হজম যদি না হয়, তো পরবর্তীকালে 24 ঘন্টার মধ্যে যে খাবারটা আমরা খেলাম ওইটা যদি আমার শরীর ছেড়ে যদি না বেরোয়, তো 24 ঘন্টার মধ্যে ওই খাবারটা যেটা আমি খেয়েছি আমার শরীরের মধ্যে পচে যেতে আরম্ভ করে। আমরা কি করি, বাড়িতে রান্না করলে আমাদের বাড়িতে ফ্রিজ আছে, খাবার বেশি আছে, আমরা ফ্রিজে রেখে দিলাম, পরের দিন ওটাকে গরম করে খেলাম। কিন্তু আমাদের শরীরের মধ্যে তো কোথাও ফ্রিজ নেই। यानी कि গরমের মধ্যে আপনি খাবারটা যদি বাইরে রাখেন তাহলে 24 ঘন্টার মধ্যে ওই খাবারটা নষ্ট হয়ে যায়। তো আমরা কিভাবে একদমই তার মধ্যে ব্যাকটেরিয়া অনেক সময় দেখতে পাচ্ছি। হাত দেবেন, হাতে একটু চ্যাটচ্যাটা ভাব এসে যাবে। আর আমের লক্ষণটাও হচ্ছে আমাশার লক্ষণটা হচ্ছে চ্যাটচ্যাটে ভাব। তো আপনাকে এটা মেনে নিতে হবে কি আপনার পাচন ক্রিয়াটাকে মজবুত করতে হবে। আমি যদি পাচন ক্রিয়াটাকে মজবুত করে দিই আর পঞ্চকর্মর মাধ্যম থেকে শরীরের মধ্যে এক্সেসিভ আমগুলোকে আমি যদি বার করে দিই তাহলে আমবাত রইল কোথায়? বলবো অনেক কিছুই বলবো, তার আগে একটা ফোন। আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, পরিবারের থেকে দল মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 33। আর সমস্যা হচ্ছে আমার পেটের সমস্যা। যাতে কিছু খেলেই পেটে একটা যেন কি একটা ভাব হয় এবং অম্বল থাকে। আচ্ছা, আপনার কতদিন ধরে শারীরিক সমস্যাটা হচ্ছে? বছর 2। ঠিক আছে, শুনুন স্যার বলছেন। আপনি কি বাইরের খাবারটা একটু বেশি খান নাকি? হ্যাঁ, বাইরে খাওয়াটা খেতে অল্প খাই, যতটা এড়িয়ে চলি। দেখো ভাই, তোমাকে বলে দিই, এই পেটের সমস্যা থেকে যদি তুমি বাঁচতে চাও, কেন কি এই যে পেটের সমস্যার জন্য তো আজকাল লোকরা নিজেই ডাক্তার হয়ে গেছে, ওষুধের দোকানে দাঁড়িয়ে গিয়ে বলছে আমাকে এই ওষুধ দিন, ওইটা খেলেই ওনারা একটু আরাম পাচ্ছে। আর আজকাল এটাও আমি দেখছি আমাদের কাছে যত পেশেন্টরা আছে তার মধ্যে আমি দেখি মোর দ্যান 90% মানুষরা সকালবেলা খালি পেটে একটা ওষুধ খায়, যার থেকে ওনাদের পেটের সমস্যাটা থেকে ওরা মুক্তি পায়। কিন্তু আপনি জানেন কি জানেন না, আপনারা যে ওষুধগুলো খান ওটা কিছু সময়ের জন্য, কিন্তু ও আপনার ক্ষতি প্রচুর করে। যে বা যারা মিনিমাম 6 মাস ধরে সকালবেলা খালি পেটে যে ওষুধগুলো খাচ্ছে, দয়া করে একবার নিজের ইউএসজিটা করিয়ে নেবেন, দেখবেন আপনাদের ফ্যাটি লিভার সিওর পাওয়ার। তো এই জন্য আমি আপনাকে বলবো বাবু, যখন বাইরে যদি তুমি কাজ করো তো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাও। আর নিজের পেটটাকে 1.5 ঘন্টা থেকে বেশি খালি রাখবে না। যদি পারো ক্রিম কেকার বিস্কুটের প্যাকেট নিয়ে নাও, বিভিন্ন কোম্পানি ভালো। হ্যাঁ, ক্রিম কেকারের বিস্কুটের, হ্যাঁ ওইটা 2টো বিস্কুট খেয়ে নিলাম, 1 গ্লাস একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম, আবার 1.5 ঘন্টার পরে কিছু কোনো ফল পেয়ে গেলাম ওটা খেয়ে নিলাম। লেকিন খাবারটা বাড়ির খাবারটা খাও। আপনি যে হোটেলে খাবারটা খান, আপনার সামনে কখনো ওরা তরকারি তৈরি করে না, এটাও তো হতে পারে। খাই কিন্তু সেভাবে তো হচ্ছে না, কিন্তু আমাদের বাড়ি থেকে তো অসুবিধা বলে অতটা তৈরি করছি না, তো সহ্য হতে চেষ্টা করি। আপনি প্রথম কাজ আপনাকে আমি এটাই বলে দিই, তেল ঝাল মশলা খাওয়া যাবে না। ময়দার সাদা জিনিস থেকে নিজেকে যত আপনি বাঁচাতে পারেন বাঁচান। দুধের চা খাবেন না, লিকার চা যদি পারেন ওই লিকার চাই আপনি একটু খাবেন। ও যদি গুড় থাকে তাহলে গুড়ের লিকার চা যদি করে আপনি খান, এটা আপনার আরাম হবে। যে বা যারা গ্যাস এবং অ্যাসিডিটি রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে দুধের চা খাবেন না, দয়া করে দুধের চা খাবেন না। বাইরের চা এবং বাইরের চা খেলে খাই না, কিন্তু র চা একটু খাই। হ্যাঁ, র চা তুমি খেতে পারো, কিন্তু দুধের চা আপনি খাবেন না। তেল ঝাল মশলার কোনো খাবারটা মানে স্ট্রিট ফুডের মধ্যে খাবে না। ময়দাটাকে নিজের লাইফ থেকে তুমি বার করে ফেলো। ময়দা ছাড়া আটার যদি পাও, আটার জিনিস খাও, ওইটা চলবে। কম কম খাও, বারে বারে খাও। পেটটাকে বেশিক্ষণ খালি রাখবে না। চেষ্টা করবে উষ্ণ গরম জল, রাত্রিবেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল, সকালবেলা ঘুম থেকে উঠেই একদম। তোমার বাড়িতে, আপনার বাড়িতে টয়লেটটা কেমন আছে? ইন্ডিয়ান টয়লেট না ওয়েস্টার্ন টয়লেট? ইন্ডিয়ান টয়লেটে যেমনি বসেন ঠিক তেমনি নিজের বেডরুমের মধ্যে মাটিতে ঠিক ওইভাবে বসে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন ধীরে ধীরে করে।
আধ ঘন্টা মুখের মধ্যে আর কিছু দেবেন না। আপনি নিজেই দেখুন নাকি আপনি কত তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন। আর সবসময় 2টো প্লেট নিয়ে বসবেন। দুপুরবেলা যদি কোনো হোটেলে বসছেন খাবার খেতে, সিম্পল ওকে বলে দেন ভাত ডাল তরকারি আপনাকে দিতে, কিন্তু 1 প্লেট আগে স্যালাড খেয়ে নেন। প্রথম স্যালাড খান, তারপরে ভাতের দিকে নজর দেবেন। আর ওইখানে ঠান্ডা জল খাবেন না, নর্মাল জল ওরা যদি দিতে পারে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। নর্মাল জলই আপনি খেয়ে নেন, কেন আপনার জন্য ওইখানে উষ্ণ গরম জল তো ওরা দেবে না। আপনি নর্মাল জল খাবেন, ঠান্ডা জল খাবেন, ঠিক আছে? আর যদি আপনার মনে হয় কি এই সমস্যার দিয়ে আরো কোনো বড় সমস্যার দিকে আপনি যাচ্ছেন, তাহলে আপনাকে বলবো হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, একটু আগেই আপনি বলছিলেন খাওয়া দাওয়ার বিষয়ে নজর দিতে হবে, তো কি ধরনের খাদ্য খাবার আমাদের খাওয়া উচিত এই ধরনের শারীরিক সমস্যা আমাদের হলে? শরীরের মধ্যে 5 রকমের অগ্নি আছে, মানে যার মধ্যে জঠরাগ্নি আছে। জঠরাগ্নিকে যাকে আমরা বলি ডাইজেস্টিভ ফায়ার। আমার ডাইজেস্টিভ ফায়ার যদি উইক হয়ে যায়, আর আমি যদি ওই নর্মাল যেমনি আগে খেতাম অমনি করে যদি আমি খেতে আরম্ভ করি, তো খাবারটা হজম হবে না। আর খাবার যদি হজম না হয় তো আপনার পেট পরিষ্কার হবে না। আর আপনার পেট যদি পরিষ্কার না হয় তো 24 ঘন্টার মধ্যে খাবারটা পচে যেতে লাগবে শরীরের মধ্যে। ওইখান থেকে ওই আমবিষগুলো তৈরি হবে, যাকে আমরা টক্সিক বলি। আমবিষ তৈরি হয়, রক্তের মধ্যে মিশে যাবে। রক্তের মধ্যে যদি মিশে যায় বায়ুকে প্রকোপিত করে দেবে। আর গিঠের মধ্যে নিজের জায়গাগুলো ওরা তৈরি করে। বায়ুর কাজটা কি? শুকিয়ে দেওয়া। আমাদের যত সাইনিক দেখবেন যে বা যারা রুমাটয়েড আর্থারাইটিস থেকে ভোগে, মানে ওনাদের মানে জয়েন্ট ট্যাড়া ব্যাকা হয়ে যায়, মানে জয়েন্টের ভেতরে সাইনেবল ফ্লুইড থাকেই না। থাকবে কি করে? যদি আমার শরীরের মধ্যে বায়ু যদি, তা আমাদের স্কিনগুলো রাফ মানে ড্রাই হয়ে যায়, তো ভেতরেও তো ড্রাই হচ্ছে। তো এই জন্য প্রত্যেক মানুষকে বলবো যে বা যারা এখন অবধি জানেন না কি আপনার রুমাটয়েড আর্থারাইটিস হয়েছে কি হয়নি, বা যারা জানেন কি আমার রুমাটয়েড আর্থারাইটিস, আমি রোগ থেকে আক্রান্ত আছি, কিছু না কিছুদিন কম খান, বারে খান, খাবারের পরে উষ্ণ গরম জল খান, পেট পরিষ্কার রাখুন। তারপরে যদি মনে হয় কি ব্যথাটা অনেক কম আছে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কেন কি এইটা করলে তো ঠিক আছে, কিছু মানে আপনি ঠিক আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে রক্তের মধ্যে যে আমগুলো আছে ওটাকে বার কি করে করা হবে? তা আমরা যে মানে আয়ুর্বেদের একটা সব থেকে বড় অস্ত্র হচ্ছে পঞ্চকর্ম ডিপার্টমেন্ট, যেটা আমাদের এনবিপি প্রত্যেক প্রতিষ্ঠান, মানে আপনি হেড অফিসেও আমাদের পঞ্চকর্ম ডিপার্টমেন্ট আছে, লেস ডাউনেও আমাদের পঞ্চকর্ম ডিপার্টমেন্ট আছে। আর খুব তাড়াতাড়ি আমরা গুয়াহাটিতে মানে আসামের মধ্যেও আমরা এই ধরনের আমরা প্রজেক্ট আনতে চলেছি। এখন অবধি আমরা আসামের মধ্যে আপনার ডিব্রুগড়, শিলচর আর গুয়াহাটিতে আমরা পেশেন্ট দেখি, কিন্তু খুব তাড়াতাড়ি সামনে মাস থেকে আপনারা আমাদেরকে আসামের মধ্যে 7 জায়গা পাবেন। ইভেন আপনাদের জন্য আরও একটা সুখবর বলে দিই, বাংলাদেশে আমাদের প্রচুর পেশেন্ট আছে, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এখন যা কন্ডিশন চলছে এর মধ্যে আমরা আপনাদের কাছে যেতে পারছি না, আপনাদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারছি। কিন্তু হ্যাঁ, একটা সুখবর এটাই আছে, বাংলাদেশের মানুষরা যে বা যারা আমাদের মানে প্রোগ্রাম দেখছেন বা ওনারা চাইছেন আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে, আপনারা অনলাইন ট্রিটমেন্ট করতে পারেন। হেল্পলাইনে ফোন করলেই ওরা আপনাকে বলে দেবে কি কোন নম্বরে ফোন করলে অনলাইন ট্রিটমেন্ট হবে। ওষুধ আপনার কাছে আপনার বাড়িতে পাঠাবার জন্য আমাদের সব কিছু রেডি আছে। তো এই জন্য ওষুধের জন্য চিন্তা করবেন না। কেন কি রোগ আপনার শরীরে বসে থাকবে না। আপনি ভাবছেন কি যেদিন বর্ডারের কন্ডিশন ভালো হবে তখন ইন্ডিয়া থেকে এনবিপি ডাক্তারদেরকে দেখাবো, এর মধ্যে দেখা গেল আপনার রোগটা আরো বেড়ে গেল, ইনক্রিজ হয়ে গেছে। তো এইটা যদি অনলাইন ট্রিটমেন্ট, মানে বাংলাদেশ পেশেন্টদেরকে আমরা বাংলাদেশি পেশেন্টদেরকে বলছি, কেন আমাদের প্রচুর বাংলাদেশি পেশেন্ট, তাদেরকে বলছি চিন্তা করার কোনো দরকার নেই। যদি কোনো প্রবলেম হয় হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, অনলাইন ট্রিটমেন্টটা চালু রাখুন। তারপরে যখন আমাদের বর্ডারের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তখন এসে একটু আপনি আমাদেরকে দেখিয়ে।
একদমই তাই, মানে এর থেকে কিন্তু সত্যি বড় সুখবর আর কিছু হয় না, শুধুমাত্র ভারতবর্ষের মানুষদের জন্য কেন, এনবিপি কিন্তু ভারতের বাইরের মানুষদের জন্য ভাবছেন, আর বেসিক্যালি বাংলাদেশের মানুষদের জন্য ভাবছেন। তাই যারা যারা চাইছেন আয়ুর্বেদকে ভালোবাসতে, আয়ুর্বেদের মধ্যে দিয়ে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে যাবেন, তারা কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না, আপনাকে তো এগিয়ে যেতে হবে, মানসিকভাবেও আপনাকে শক্ত হতে হবে, তবেই তো আপনি আগামী এবং পরবর্তী পদক্ষেপটা খুব সুন্দরভাবে ফেলতে পারবেন। আর তার জন্যই কিন্তু আপনাদের পাশে শুধুমাত্র থাকতে চাইছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা, কারণ প্রত্যেকেই আপনারা জানেন যে কোনো শারীরিক সমস্যার রুট থেকে ট্রিটমেন্টটা ভীষণ প্রয়োজন, কারণ যাতে এই শারীরিক সমস্যা আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে বারে বারে ফিরে না আসে, তার জন্যই তো এখানে বলা হয় রিপোর্ট বেসড টাইম বাউন্ডি ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। এবার পালা আপনার, শারীরিক সমস্যা নিয়ে বসে থাকবেন নাকি সেই শারীরিক সমস্যা নিয়েই আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নেবেন এবং সঠিক সময়ে চিকিৎসা করাবেন, তার জন্যই কিন্তু ডাক্তারবাবুরা আসেন লাইভ ফোনের অনুষ্ঠানে। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি হ্যাঁ নমস্কার, বলুন। সাহা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে একটু জানতে চাই। একদম বলুন ম্যাডাম, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স 34। আর আমার শারীরিক সমস্যা বলতে আমার খাবার খাচ্ছি কিন্তু হজম হচ্ছে না। আচ্ছা, হজমের সমস্যা কতদিন ধরে হচ্ছে? প্রায় 3 মাস ধরে হচ্ছে। 3 মাস ধরে? আগে ডাক্তার দেখিয়েছেন এর জন্য? ডাক্তার একবার দেখানো হয়েছিল, তারপর দেখছি ডাক্তারে কোনো কাজ হচ্ছে না, হজম ঠিকঠাক। একদমই তাই। শুনুন স্যার বলছেন। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, আপনি নিজেই বললেন আপনার বয়সটা হচ্ছে 40, আপনার কোনো গাইনি প্রবলেম নেই তো? হ্যাঁ, গাইনি প্রবলেম আছে মাঝে মাঝে। কেন কি 40 বছর হয়ে গেছে তো, এটাকে বলা হয় প্রি মেনোপজ সিনড্রোম। প্রি মেনোপজ সিনড্রোম হলে এই ধরনের, কেন আপনি নিজেই বললেন 3 মাস ধরে আপনার এই প্রবলেমটা হচ্ছে। এখন এই টাইমের মধ্যে আমি আপনাকে এটাই বলবো, অয়েলি স্পাইসি ফুড খাবারটা বন্ধ করুন, কম কম খান, বারে বারে খান, কেন কি আপনার লিভারের উপরে একটা ভালো চাপ পড়ছে। তো এর জন্য আপনার পেট পরিষ্কার করা খুবই দরকার। এই রাত্রির বেলা যখনই আপনি ঘুমাতে যাচ্ছেন, যখন শুতে যাচ্ছেন, তখন 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমান। সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন 1 গ্লাস উষ্ণ গরম জল। আমি এতক্ষণ ধরে সবাইকে একটাই কথা বলি, উকুড়ু আসনে বসে আপনারা 1 গ্লাস উষ্ণ গরম জল খান, 8 ঘন্টা মুখের মধ্যে কিছুই দেবেন না। যেদিন থেকে আপনার পেট পরিষ্কার হতে আরম্ভ হবে সেদিন থেকে আপনার মানে গ্যাসের প্রবলেমটা। এবার রইল অম্বল। জঙ্গি হর্তকি যে কোনো দশকর্মা ভান্ডারে পাওয়া যায়। জঙ্গি হর্তকি মানে ছোট ছোট হর্তকি, জঙ্গি হর্তকি নেবেন। সকালবেলা যখন আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিলেন, ওর পরে ওই জঙ্গি হর্তকিটা মুখে নিয়ে আপনি একটু চুষবেন। মিনিমাম, আমি তো বললাম না 8 ঘন্টা মুখের মধ্যে কিছু দেবেন না, ওই 8 ঘন্টার মতন মুখে চুষে জঙ্গি হর্তকিটা ফেলে দিয়ে আবার একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নেবেন। আপনি নিজেই দেখবেন আপনি অনেক আরাম পাচ্ছেন। না হলে যদি আপনার মনে হয় কি না আমি একবার আমাদের সঙ্গে দেখা আপনি যদি করেন, তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করুন। হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছু কেন আপনার যে বয়সটা হচ্ছে প্রি মেনোপজ সিনড্রোমের মধ্যে আমরা বেশ কিছু অ্যাডভাইস দিই। কেন একমাত্র চর্চাটা মানে আমাদের আয়ুর্বেদের মধ্যেই এইটা আছে, ঋতুচর্চা মানে শরীর চর্চা, দিনচর্যা, মানে এই টাইমে আপনি কিভাবে নিজের লাইফটাকে লিড করবেন। এইখানে তেল ঝাল মশলা থেকে যত আপনি নিজেকে আলাদা করে রাখবেন, সাত্বিক ভোজন যত আপনি করবেন। আমি এটা তো বলবো না, আমি তো আপনার সঙ্গে কথা বলেই জেনে গেলাম আপনি বাঙালি। এবার আপনাকে আমি যদি বলে দিই মাছ খাওয়া চলবে না, তো আপনি রেগে যাবেন। ডিম খাওয়া চলবে না, আপনি রেগে যেতে পারেন। কিন্তু মাছ খাবেন, ছোট মাছ, মিষ্টি জলের মাছ, সামুদ্রিক কোনো খাবার খেতে যাবেন না। ডিমটাকে কিছুক্ষণ অবধি মানে সরিয়ে রাখুন। দুধ, লোকরা বলে কি গরুর দুধ, তো যদি আপনার মানে নিজের গরু হয়, কাউকে কোনো কেমিক্যাল ইনজেকশন দেওয়া হচ্ছে না, তাহলে ওর দুধ আপনি খেতে পারেন। কিন্তু এই যে দুধওয়ালারা যে দুধ দেয়,
এরা বিজনেস পারপাজের জন্য ইনজেকশন দিয়ে দুধটা, যার থেকে গরুটা বেশি দুধ দেয় ওই হিসেবে ওরা দেয়, ওইটা আমাদের জন্য বিষ। এই জন্য বলবো দুধ না খেলেও চলবে, ওর জায়গাতে আপনি ছানা খেতে পারেন, পনিরটাও আমি আপনাকে বারণ করব, সোয়াবিনটা আপনাকে বারণ করব, ফুলকপি, পাতাকপি, ওলকপি, একটু কুমড়ো, যে কোনো কুমড়ো, মিষ্টি কুমড়ো হোক বা ওই চালতা কুমড়ো হোক, এইসব খাবার থেকে নিজেকে একটু আলাদা রাখুন। যে খাবারটা হজম করতে সময় লাগে ওইটা আপনি নিজের ডায়েট থেকে একটু সরিয়ে রাখুন কিছুদিন অবধি। এর মধ্যে যখনই আপনার লিভারটা একটু ভালো হয়ে গেল, দেখবেন আপনি যে কোনো জিনিস খেলে আর আপনার এই প্রবলেমটা হবে না। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার। তাছাড়া এই মুহূর্তে রায়গঞ্জে পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গৌহাটিতেও কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আমরা কিন্তু যেতে যেতে আরও একবার স্যারের থেকে শুনে নেব যে নতুন নতুন আর কি কি চেম্বার স্যার আসতে চলেছেন, যদি দর্শকদের বলে দেন। দেখুন, নতুন চেম্বারের মধ্যে মাঝখানে আমরা তো বাংলাদেশ যেতাম, ঢাকাতে যেতাম, কিন্তু কিছু কারণবশের জন্য এখন আমরা যেতে পারছি না। কিন্তু আমাদের প্রচুর পেশেন্ট আছে, তারা একটু চিন্তিত, তারা বারবার আমাদেরকে ফোন করে কি স্যার আমাদের কী হবে। তো আমি আপনাদেরকে বলবো কি এখন আমাদের এনবিপি অনলাইন ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছে। যে বা যারা আমাদের থেকে অনেক দূরে আছে, আমাদের কাছে আসতে পারছে না, কিন্তু ট্রিটমেন্ট করানো খুবই দরকার, তাদেরকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করবেন। হেল্পলাইনে ফোন করে আপনি অনলি জিজ্ঞেস করবেন কি হোয়াট ইজ দ্য প্রসিডিওর ফর অনলাইন ট্রিটমেন্ট, অনলাইন ট্রিটমেন্ট করাবার জন্য কী কী করণীয় দরকার। তো আপনারা যদি ওইভাবেও যদি আমাদের সঙ্গে করেন ইট উইল বি ভেরি গুড। আর আপনাদেরকে আরও একটা কথা বলি, এখন অবধি আসামে আমাদের 3 জায়গায় চেম্বার ছিল, শিলচর, ডিব্রুগড় আর গুয়াহাটি। এবার আসামে আমাদের 7 জায়গা চেম্বার হচ্ছে, যার মধ্যে বঙ্গাইগাঁও, নওগাঁও, আপনি সরু পাথর ভেবে নেন, জোরহাট, তো ইয়ানি 7 জায়গা। এরপরে তো নর্থ ইস্টে আরও আমাদের মানুষ আমাদেরকে দেখাতে চাইবে, এবং শিলংটাকেও আমরা নজরের মধ্যে রেখেছি। কেন শিলং থেকে প্রচুর পেশেন্ট আমাদের গুয়াহাটিতে এসে দেখে, ওনারা বারবার আমাদেরকে বলেন কি স্যার শিলংয়ে একটা চেম্বার করুন, কিন্তু আমাদের কাছে মানুষের অভাবের জন্য এখন এই প্রবলেমটা। তাই জন্যে আমরা নর্থ ইস্টে ফেজ 2 এনবিপি ক্লিনিকের ফেজ 2 নর্থ ইস্ট রিজনের মধ্যে আমরা সামনের মাসে করতে চলেছি। দেখা যাক আমরা কত সাকসেস পাবো, কেন ওইখানে সব নতুন নতুন আমরা ট্রিটমেন্টটা আরম্ভ করি, যার মধ্যে ওয়াটার থেরাপি উইল বি দেয়ার, যেটা আমরা কলকাতাতেও আরম্ভ করতে চলেছি, আর নর্থ ইস্টেও আমরা ওয়াটার থেরাপিটা করব। এই মুহূর্তে সত্যি সত্যি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শহর কিংবা অঞ্চল থেকে গ্রামে পৌঁছে যাচ্ছে এনবিপি। আর যদি আপনারাও চান যে আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটাবেন, আয়ুর্বেদকে পাশে নিয়ে সাথে নিয়ে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। এই মুহূর্তে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, আর কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।